ইলেকট্রিশিয়ানের ক্লাসে তোমাদের আজ স্বাগত জানাই। আজ আমাদের প্রিভিয়াস যে ক্লাস হয়েছিল তাতে আমরা ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছিলাম। তো আমরা আজকে লেঞ্জেস ল পড়ব এবং সেই সঙ্গে সঙ্গে জানব সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স কী, এই সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। তো আজকে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস লেঞ্জেস ল। ফ্যারাডেজ লজ অফ যে ইলেকট্রোম্যাগনেটিজম ছিল সেটাতে আমরা জেনেছিলাম যে কিভাবে আমরা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম, যেখানে আমরা কী শিখেছিলাম, জেনেছিলাম অ্যাকচুয়ালি, যে যদি একটা কোনো কয়েলের মধ্যে দিয়ে কোনো ভ্যারিং ফ্লাক্স যদি যায় তাহলে সেক্ষেত্রে একটা ইএমএফ প্রডিউস হবে। মানে কি, যদি একটা আমরা দেখেছিলাম কি একটা, আমি ব্যস্ত আছি এখন একটু, তোর বাবা ফোন করেছে নাকি? যদি একটা কয়েল নিই তাহলে এখানে একটা গ্যালভানোমিটার নিয়েছি, এবং যদি একটা ম্যাগনেটকে নিই তাহলে যদি আমরা এর মধ্যে দিয়ে এটাকে মুভ করাই, যে কোনো একটাকে যদি মুভ করাই তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে কি হবে, ফ্লাক্সের ভ্যারিয়েশন হবে, চেঞ্জেস ইন ফ্লাক্স হবে। যদি চেঞ্জ হয় ফ্লাক্স, তার ফলে আমরা ফ্যারাডেজ ল কী বলেছিলাম, যে এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে, এবং সেই ইনডিউসড ইএমএফের মান কি হবে, ই ইকুয়ালস টু d∅/dt, অর্থাৎ কিনা সময়ের সাপেক্ষে যে ফ্লাক্সের চেঞ্জ হবে সেই পরিমাণ ইএমএফ এখানে ইনডিউসড হবে। যদি এখানে এন সংখ্যক টার্ন নিই তাহলে আমরা জানি কি, ই প্রপোর্শনাল টু d∅/dt। d∅ মানে কি, সময় কতটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, আর ডিটি মানে আমরা জানি সময়ের সাপেক্ষে কতটা সময়ের চেঞ্জ এসছে। দেখা যাচ্ছে 2 সেকেন্ডে আমার যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটা 5 ওয়েবার, যদি 2 সেকেন্ডে 5 ওয়েবার তৈরি হয়, চেঞ্জেস অফ টাইম কত, 2 সেকেন্ড, আর ফ্লাক্সের যে চেঞ্জেস হচ্ছে সেটা ধরো 5 ওয়েবার, তাহলে 2.5 ভোল্ট ইএমএফ এই কয়েলের মধ্যে দিয়ে জেনারেট হবে। এবার যদি এখানে একটা কয়েলের মধ্যে 2.5 ভোল্ট তৈরি হচ্ছে, যদি এন সংখ্যক কয়েল থাকে তাহলে আমরা লিখতে পারি ই প্রপোর্শনাল টু এন d∅/dt, অর্থাৎ কি না, একটা কয়েল থাকলে যে ইএমএফ তৈরি হবে, যদি এন সংখ্যক টার্ন থাকে সেখানে এন সংখ্যক ইএমএফ জেনারেট হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে ফ্যারাডেজ লস থেকে, যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম জেনারেটস অ্যান ইএমএফ ইন দ্য কয়েল, সেটাই আমরা ফ্যারাডেজ ল থেকে জানতে পেরেছিলাম। এইবার আমরা জানব যে লেঞ্জেস ল। লেঞ্জ কি বললেন, যে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি ফ্লাক্সের চেঞ্জ হয় তাহলে সেই কয়েলের মধ্যে যে ইএমএফ জেনারেট হবে তার ডিরেকশন এমন হবে, অর্থাৎ ফ্লাক্স সে চেঞ্জেসের ফলে যে ইএমএফটা জেনারেট হচ্ছে, সেই ইএমএফ জেনারেশনের ফলে যে কারেন্ট তৈরি হচ্ছে সেই কারেন্টের ডিরেকশনটা এমনই হবে যে এই সৃষ্টির কারণটা কি, ইএমএফ তৈরির রিলেটিভ মোশন বিটুইন কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেট। সো সেই রিলেটিভ মোশনটাকে বাঁধা দেবে। মানে কি, যে কারণে এখানে ইএমএফ প্রডিউস হচ্ছে এবং কারেন্টের সৃষ্টি হচ্ছে ক্লোজ সার্কিটে, সেই সৃষ্টির কারণটাকে বাঁধা দেবে। অর্থাৎ দ্য ইএমএফ ইনডিউসড ইন এ কয়েল ডিউ টু দ্য চেঞ্জ ইন ফ্লাক্স উইল oppose the cause of his production,
মানে ইএমএফ যে জন্য ইনডিউসড হচ্ছে সেই ইএমএফ সৃষ্টির কারণটাকে বাধা দেবে। অর্থাৎ কারণটা কি এখানে, এখানে রিলেটিভ মোশন, মানে এদের মধ্যে একটা রিলেটিভ মোশন আছে যার ফলে এখানে ফ্লাক্সের চেঞ্জেস হচ্ছে। এইবার যদি আমরা দেখি তাহলে আমরা একটা কয়েল নিই, যদি আমরা একটা কয়েল দেখি, আমরা আগেই জেনেছি যে একটা যদি আমরা কয়েল নিই, এই ধরো কয়েল, গোল কয়েল, তার মধ্যে দিয়ে যদি এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যায় তার দিকে যদি আমি আমার এই যে আঙুলগুলোকে এই দিক বরাবর দিই, তাহলে বুড়ো আঙুলটা কী দিকে নির্দেশ করবে, বুড়ো আঙুলটা নির্দেশ করবে নর্থ পোল। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সবসময় কী তৈরি করে, নর্থ পোলের সৃষ্টি করে। তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সবসময় কী তৈরি করবে, নর্থ পোলের সৃষ্টি করবে। তেমনি যদি আমি দেখি ক্লকওয়াইজ পোল, ক্লকওয়াইজ পোল, আমি আঙুলগুলোকে আমি এই কারেন্টের বরাবর রেখে দিই কয়েলের, তাহলে ভেতর দিকে, তাহলে যেখানে ঢোকে ফ্লাক্স লাইনগুলো ঢোকে সেখানে কী সৃষ্টি হয়, সাউথ পোলের সৃষ্টি হয়। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট, ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট কী তৈরি করে, নর্থ পোল, আর ক্লকওয়াইজ পোল কী তৈরি করে, সাউথ পোল। এটা আমরা আগেই ক্লাসে পড়েছি। এইবার যদি আমরা অনেকগুলো কয়েলের জায়গায় দেখা যাচ্ছে একটাই কয়েল নিয়েছি এরকমভাবে, যদি একটাই কয়েল নিই, আর এখানে একটা ম্যাগনেট নিয়েছি, তাহলে ম্যাগনেট থেকে কী হবে, নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো পাস করবে, বেরোবে। তাই তো, তো এই ম্যাগনেটিক লাইন্সগুলো পাস করবে এই কয়েলের মধ্যে দিয়ে। তাহলে যদি কয়েলের মধ্যে দিয়ে পাস করে তাহলে এখানে একটা ইএমএফ নিশ্চয়ই ইনডিউসড হবে। এইবার সেই ইএমএফের পোলারিটিটা কী হবে সেইটাই বলছে লেঞ্জ, বলছে ইএমএফের পোলারিটিটা ঠিক তেমনই হবে, এখানে এমনভাবেই হবে যাতে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করলে এটা তো আগেই আসছে, এই কয়েলটাকে তো আমরা আগিয়ে নিয়ে আসি, তার ফলেই তো এখানে ফ্লাক্সের চেঞ্জেস হচ্ছে। তাহলে এই যে আগিয়ে আসাটাকে, এটাই তো সৃষ্টির কারণ, এটাকে আগিয়ে নিয়ে আসছি বলেই তো এর মধ্যে ফ্লাক্সের চেঞ্জেস হচ্ছে। তাহলে এই আগিয়ে আসাটাকে বাঁধা দেবে। আচ্ছা, তাহলে যদি এখানে কি পোল তৈরি হয় তাহলে এটাকে বাঁধা দিতে পারবে বলো তো? নিশ্চয়ই যদি এখানে একটা নর্থ পোল সৃষ্টি হয় তাহলেই এই নর্থ পোল আর নর্থ পোল একে অপরকে বাঁধা সৃষ্টি করবে। এতে এদিকে এগিয়ে আসছে, যার ফলে এখানে ফ্লাক্স চেঞ্জেস হচ্ছিল, যার ফলে ইএমএফ প্রডিউসড হবে এবং কারেন্ট প্রডিউসড হবে। এবং কারেন্ট যদি প্রডিউস হয় একটা কয়েলের মধ্যে দিয়ে, তাহলে সেখানে কি তৈরি করে, নর্থ অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো করে একটা কয়েলের মধ্যে দিয়ে, তাহলে নর্থ পোল সৃষ্টি করে, ক্লকওয়াইজ হলে সাউথ পোল সৃষ্টি করে। এবার দেখো এখানে যদি নর্থ পোল থাকে আর এখানেও যদি নর্থ পোল থাকে, তাহলে এ যদি এগিয়ে আসে তাহলে সেম পোল একে অপরকে কী করবে, রিপেল করবে, তাহলে এই মোশনটাকে বাঁধা দেবে। তাহলে আমাদের লেঞ্জেস সেটাই বললো যে সৃষ্টির কারণটা কী ছিল, এদিকে এগিয়ে আসছে বলেই এর মধ্যে ইএমএফ তৈরি হচ্ছে, যার ফলে কি তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে। যার ফলে কারেন্ট তৈরি হচ্ছে এবং এই কারেন্টের সৃষ্টির কারণ, এই কারেন্টের সৃষ্টির ফলেই কি হচ্ছে, এখানে একটা নর্থ পোল সৃষ্টি হচ্ছে। এই নর্থ পোলকে বিকর্ষণ করবে, রিপেল করবে। তাহলে যদি এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সৃষ্টি হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সৃষ্টি হলে কী হতে হবে, এখানটা পজিটিভ আর এখানটা নেগেটিভ। তাহলেই যদি এটাকে জুড়ে দিই কারেন্টটা কোন দিক থেকে যাবে, পজিটিভ টু নেগেটিভ। তাহলে এখান থেকে এই যে পোলারিটি এবং যে কারেন্টের ডিরেকশান, সেটা কার থেকে পেলাম আমরা, লেঞ্জেস ল থেকে। অর্থাৎ কিনা কোনো একটা, এবার যদি উল্টোটা কেসটা আমরা উল্টো যদি করি তাহলে কী হবে, ধরো আমি এখানে নিয়েছি, ধরো সাউথ পোল নিয়েছি, সাউথ পোল, এখানে
না, এখানে নর্থই নেই পোল, নর্থ পোল, এখানে সাউথ পোল। আমরা এখানে জানি যে নর্থ পোল থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এগুলো বেরোচ্ছে। এইবার এখানে একটা কয়েল রেখেছি, কয়েল রেখেছি। এইবার যদি আমি এই কয়েলটাকে স্থির রাখি এবং এই ম্যাগনেটটাকে যদি এই দিকে দূরে সরাই, তাহলে এখানে ধরো যে ফ্লাক্স লাইন প্রথমে যাচ্ছিল, যত সরিয়ে নিয়ে যাবো এর মধ্যে দিয়ে চেঞ্জেস হবে কি হবে না? তাহলে ফ্লাক্স লাইন চেঞ্জ যদি দূরে সরে নিয়ে যাই তাহলেও হবে, কাছে নিয়ে আসি তাহলেও হবে। তাহলে যখন দূরে সরে নিয়ে যাব তখন এ কী করবে? একই চেষ্টা করবে। কেন এর মধ্যে ইএমএফ তৈরি হচ্ছে বলো তো? দূরে যেই সরিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলে এখানে একটা ফ্লাক্স লাইনের চেঞ্জেস হচ্ছে। তাহলে এ চাইবে ফ্লাক্স লাইনে যেন চেঞ্জেস না হয়। তাহলে এ কী করবে? একে দূরে সরে যেতে দেবে না। তাহলে এ চাইবে একে আটকেই রাখতে। তাহলে সেক্ষেত্রে এর মধ্যে যে ইএমএফটা সৃষ্টি হবে সেটা যদি একে আটকে রাখতে হয়, তাহলে এখানে কি নর্থ পোল যদি হয় তাহলে কী করবে? দূরে ঠেলে দেবে। তার মানে এখানে একটা সাউথ পোলের সৃষ্টি হতে হবে। আচ্ছা, সাউথ পোল কখন তৈরি হয়? যখন একটা ক্লকওয়াইজ কারেন্টের তৈরি, ক্লকওয়াইজ কোনো কয়েলের মধ্যে দিয়ে যদি ক্লকওয়াইজ কারেন্ট যায় তখনই এখানে একটা সাউথ পোলের সৃষ্টি হবে। তাহলে ক্লকওয়াইজ কারেন্ট, যদি ক্লকওয়াইজ কারেন্ট যেতে হয় তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখান থেকে এখানে যাবে কারেন্টের পোলারিটি। বোঝা গেছে? তাহলে এখানে ইএমএফের পোলারিটি এবং যে কারেন্টের ডিরেকশন সেটা কেমন হবে বোঝা গেছে। তাহলে যদি এদিকে আমরা দূরে সরিয়ে নিয়ে যেতে চাই তখন কী করবে? এই সাউথ পোল কী করবে? দূরে যেতে দেবে না। তাহলে নর্থ পোলকে কী করবে? সাউথ পোল অ্যাট্রাক্ট করবে, যার ফলে আমার এখানে একটা কারেন্টের প্রডিউস হয়েছিল। কারেন্টের ডিরেকশনটা এমনই হয়েছে যাতে এখানে সাউথ পোলের সৃষ্টি হয়। তো লেনজিস ল এটাই বলে যে ইএমএফ যার জন্য তৈরি হচ্ছে, এই যে রিলেটিভ মোশন, সেই রিলেটিভ মোশনটাকে বাঁধা দেবে। দেখো যখন কাছে নিয়ে আসছি তখন দূরে ঠেলছে, যখন দূরে নিয়ে যাচ্ছি কাছে টানছে। তার মানে কি? যে লেনজিস ল বলছে যে সৃষ্টির যে কারণ, ইএমএফের যে উৎপাদন বা তৈরির যে কারণ, তাকেই বাঁধা দেবে হচ্ছে আমাদের লেনজিস ল। লেনজিস ল অনুসারে সেটাই বলা হচ্ছে যে বাঁধা দেবে। এবং লেনজিস ল থেকে আমরা কনজারভেশন অফ এনার্জি বা শক্তির নিত্যতা সূত্রের ক্ষেত্রেও আমরা জানতে পারি এটা ব্যাপারটা, যেটা শক্তির নিত্যতা সূত্রের পরিপন্থী। এইবার আমাদের যেটা জানতে হবে যে সেলফ ইন্ডাকটেন্স কি, সেলফ ইনডিউসড ইএমএফ কি, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, মিউচুয়াল ইনডিউসড ইএমএফ কি। এইবার দেখো, আমরা আগের দিন পড়েছিলাম যে একটা যদি টাইম ভ্যারিং কারেন্ট হতে পারে, যেমন টাইম ভ্যারিং কারেন্ট সাইনোসয়েডাল হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে। তো আমরা নিচ্ছি একটা, এখানে আমরা এসি, দুটোই এসি, কিন্তু আমরা এখানে আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে তার জন্য আমরা একটা সাইনোসয়েডাল কারেন্ট নিচ্ছি। কেমন কারেন্ট? সাইনোসয়েডাল। আই, এই আই এটা হচ্ছে পিক কারেন্ট, পিক ম্যাক্সিমাম। তাহলে এটাকে আই আমরা কেমনভাবে লিখতে পারি? আই এম সাইন ওমেগা টি, যেখানে ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে ওমেগা। এইবার যদি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে কয়েল নিয়েছি, তার মধ্যে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ দিয়েছি। কেমন ভোল্টেজ? সাইনোসয়েডাল। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা হবে সেটা কেমন হবে? এই সাইনোসয়েডাল হবে। এখানে ভোল্টেজ দিয়েছি কেমন? সাইনোসয়েডাল। তাহলে সাইনোসয়েডাল অথবা এসি কারেন্ট দিয়েছি, সাইনোসয়েডাল এসি কারেন্ট দিয়েছি, ভোল্টেজ দিয়েছি। তার ফলে এর মধ্যে এই কয়েলের মধ্যে দিয়ে কেমন কারেন্ট যাবে? এসি কারেন্ট যাবে। ঠিক শেপটা তার এরকম। তার মানে আমরা জানি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্স যেটা তৈরি হয় সেটা কার উপর ডিপেন্ডেন্ট হয়? কতগুলো টার্নস আছে এবং কত কারেন্টটা কেমন। কারেন্টে যদি আমরা ডিসি দিই তাহলে কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হবে, কিন্তু আমরা এখানে কী দিচ্ছি? এসি, যার ফলে কী হবে? একটা টাইম ভ্যারিং ফ্লাক্স তৈরি হবে। টাইম ভ্যারিং ফ্লাক্স বলতে ঠিক এসি যেমনভাবে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জেস হচ্ছে, দেখো এখানে পিকে পৌঁছাচ্ছে একটা টাইমে, আস্তে আস্তে জিরোতে পৌঁছাচ্ছে, আবার নেগেটিভ দিকে যাচ্ছে, আবার জিরোতে যাচ্ছে, তেমনি ফ্লাক্সটাও কী হবে? সময়ের সাপেক্ষে ভ্যারি করবে।
ঠিক এটা হচ্ছে ফ্লাক্স এই কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্স তৈরি হবে। অর্থাৎ কি না, কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি আমরা এসি কারেন্ট প্রবাহিত করি তাহলে যে ফ্লাক্সটা তৈরি হবে ঠিক এসির ওপর ডিপেন্ড করে তৈরি হয়। তাহলে এইবার যদি আমরা দেখি যে একটা কয়েল নিলাম, কয়েল যদি আমরা নিই তাহলে তার সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স সম্পর্কে আমরা ধারণা কীভাবে পাই আমরা দেখি। এই একটা কয়েল নিয়েছি, এর মধ্যে ধরো কারেন্ট আই যাচ্ছে। যদি কনস্ট্যান্ট আই যায় তাহলে এর মধ্যে যে ফ্লাক্স লাইনগুলো তৈরি হবে সেগুলো কেমন হবে? কনস্ট্যান্ট হবে কি হবে না? অবশ্যই কনস্ট্যান্ট হবে। তাহলে যদি কনস্ট্যান্ট হয় তার মধ্যে দিয়ে এই কয়েলের মধ্যে কি ফ্লাক্স লিঙ্কেজের কোনো চেঞ্জেস হবে? মানে সবসময় একই ফ্লাক্স আছে, ধরো 5 ওয়েবার আছে, সবসময় 5 ওয়েবার আছে, তাহলে ফ্লাক্সের কি কোনো চেঞ্জেস হচ্ছে না। কিন্তু যদি আমরা এখানে একটা ভ্যারিং এসি দিই, আইটা যদি ভ্যারিং হয় টাইমের সঙ্গে তাহলে কী হবে? সময়ের সাপেক্ষে ফ্লাক্স বাড়বে কমবে। ফ্লাক্স আমরা কেমন দেখালাম, কেমন হবে? ঠিক কারেন্টের মতনই হবে ফ্লাক্স। এটা হচ্ছে ম্যাক্সিমাম 0 আসবে, আবার নেগেটিভ ম্যাক্সিমাম, তারপর আবার 0 আসবে। তার ফলে কি হচ্ছে যে ফ্লাক্স, এই কয়েলের সঙ্গে যে ফ্লাক্স লিঙ্কেজ হবে সেটা সময়ের সাপেক্ষে চেঞ্জেস হবে কি হবে না? নিশ্চয়ই চেঞ্জ হবে। ফ্লাক্সের সঙ্গে ফ্লাক্স সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জেস হবে, যার ফলে এই ফ্লাক্স যদি চেঞ্জেস হয় তাহলে আমরা আগেই কি জেনেছি ফ্যারাডেস ল থেকে, কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি ফ্লাক্সের চেঞ্জেস হয় তাহলে সেই সেই কয়েলে একটা কী তৈরি হবে? একটা ইএমএফ ইনডিউসড হবে, যার ফলে ঠিক এই ফ্লাক্সকে অপোজ করার জন্য একটা কারেন্টের সৃষ্টি হবে, যেটা কি করবে? ফ্লাক্সকে অপোজ করবে। তাহলে যদি এই কারেন্টটা যদি এইদিকে ফ্লাক্স তৈরি করে, ঠিক উল্টো দিকে একটা ফ্লাক্স তৈরি করবে না? তাহলে যদি কারেন্ট এইদিকে যায়, আমি এইদিকে কারেন্ট ফ্লো করাই, ঠিক এই দিকে একটা কারেন্ট ইনডিউসড হবে, হচ্ছে আই ইনডিউসড। এই ইনডিউসড যে কারেন্ট তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সেলফ ইনডিউসড কারেন্ট। কি বললাম? সেলফ ইনডিউসড কারেন্ট। এই সেলফ ইনডিউসড কারেন্ট যার ফলে কি হবে? আমাদের এখানে একটা কারেন্টের সৃষ্টি হবে। এইবার এটা ধরো কারেন্টটা ইনক্রিজ করছিল, তাহলে যদি কারেন্ট ইনক্রিজ করে তাহলে এই কয়েলটা কয়েল কি করছে? দেখো উল্টো দিকে কারেন্ট সৃষ্টি করছে, যেদিকে কারেন্ট বাড়ছে তার উল্টো দিকে। এবার যখন আমার এখানে যাবে ফ্লাক্স কী হবে? কারেন্টও তো এরকম, কারেন্ট যখন কমবে, আমি যদি এই রকম একটা কয়েল নিই যার মধ্যে দিয়ে কারেন্ট ধরো ডিক্রিজ করছে, এটা ধরো কারেন্ট ইনক্রিজ করছিল, তাহলে ডিক্রিজ যখন করবে ফ্লাক্সের ডিরেকশানটা কী হয়ে যাবে? চেঞ্জেস হয়ে যাবে না? এদিকে চেঞ্জেস হয়ে গেছে। তাহলে ফ্লাক্স কারেন্ট কম ছিল, ধরো এখান থেকে এখানে দেখছি কারেন্ট কম ছিল, তাহলে এখন কি করবে? যদি কমতে থাকে তাহলে যে ইনডিউসড কারেন্টটা হবে সেটা কি করবে? এই যে ডিক্রিজিং কারেন্ট তাকে বাড়ানোর চেষ্টা করবে। কারেন্টের যে চেঞ্জেস হচ্ছে, আমরা দেখছি কি এখানে কারেন্টের তো চেঞ্জেস হচ্ছে, এসি কারেন্ট, এই কারেন্টের যে চেঞ্জেস হচ্ছে সেটাকে হতে দেবে না। এখানে ডিক্রিজ করছে, তাহলে ইনডিউস কারেন্টের ডিরেকশান ঠিক এই দিকে হবে, আই ইনডিউসড। বোঝা গেছে? তার যখন কারেন্ট ইনক্রিজ করছে তখন ইনডিউস কারেন্টের ডিরেকশান কেমন হচ্ছে? ঠিক উল্টো দিকে। যখন কারেন্ট ডিক্রিজ করছে ইনডিউস কারেন্টের কারেন্টের ডিরেকশানের দিকেই থাকছে। কি এই যে সেলফ ইনডিউসড কারেন্ট, এটা কি করছে? কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে এই কারেন্টের চেঞ্জেসটাকে হতে বাধা দিচ্ছে। আমার যখন কারেন্ট যাচ্ছে তখন ফ্লাক্স তৈরি করছে এদিকে। এবার ফ্যারাডেস ল বা লেনজেস ল অনুসারে কি তৈরি হবে? যদি কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্স যদি তৈরি হয় তাহলে কি হবে? অপর দিকে একটা কারেন্টের সৃষ্টি হবে, সেই অপর দিকে কারেন্টের সৃষ্টি কী হচ্ছে? সেটাই হচ্ছে সেলফ ইনডিউসড কারেন্ট। ঠিক তেমনি যখন কারেন্টের ভ্যালুটা কমে যেতে চাইছে তখন কি করছে? ফ্যারাডেস ল বা লেনজেস ল অনুসারে কারেন্টের ডিরেকশনটা কেমন হচ্ছে? যেদিকে কারেন্টটা কমে যাচ্ছে সেই দিকেই আমার ইনডিউস কারেন্টের সৃষ্টি হচ্ছে, যার ফলে ইনডিউস কারেন্টটাকে আমরা এই যে কারেন্টের যে চেঞ্জেস হচ্ছে সময়ের সাপেক্ষে সেটা হতে বাধা দিচ্ছে। এই যে প্রপার্টি,
সেটাকেই বলা হয় ইন্ডাকটেন্স। কি বলা হয়? ইন্ডাকটেন্স। কোনো একটা কয়েলের ইন্ডাকটেন্স মানে কি? সেটা তার কারেন্টের চেঞ্জেসটাকে হতে বাধা দেবে। তাহলে যে ইনডিউসড কারেন্ট সেটা সব সময় ইনক্রিজিং কারেন্টকে কী করবে? বাধা দেবে, উল্টো দিকে ফ্লো করবে, ইনডিউস কারেন্টের বাধা দেবে। আর ডিক্রিজ যে কারেন্ট আছে তাকে সাপোর্ট করবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা একটা জিনিস দেখি, যদি আমরা একটা জিনিস দেখি এবার, যে একটা কয়েল যদি আমরা নিই, একটা কয়েল যদি নিই, আমরা আগের বারেই এটা দেখেছিলাম, যদি কারেন্টটা এরকমভাবে যায় ক্লকওয়াইজ, তাহলে যদি আমরা এখান থেকে আমাদের রাইট হ্যান্ড রুলটা লাগাই, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে এখানে ফ্লাক্সগুলো কেমন তৈরি হচ্ছে? এরকমভাবে, এরকম। তাহলে কি হচ্ছে? সব ফ্লাক্সগুলো কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাবে। তুমি যদি এখান থেকে করো, এটা দেখতে পাবে। এটা আমরা ক্লাসে দেখেছিলাম। এখানে যদি যাই তাহলে এরকমভাবে সৃষ্টি হবে। তাহলে ফ্লাক্সগুলো কি সব ভেতরের দিকে যাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ কারেন্ট সেটা সবসময় কী তৈরি করে? এখানে সাউথ পোল সৃষ্টি করে, তাই তো? এইবার যখন সাউথ পোল সৃষ্টি করছে তখন ম্যাগনেটিক ফ্লাক্সগুলো ভেতর দিকে ঢুকছে, মানে একটা ধরো গোল তো, তার ভেতর দিকে ঢুকছে। দেখো যদি একটা তীর আঁকি, তাহলে এর ডগাটা কি থাকে? ডগাটা যদি দেখি, ডগাটা যদি তোমার একটা বোর্ডের মধ্যে দিয়ে আসে, মানে বোর্ডের তলদেশ থেকে বাইরের দিকে আসে, তখন কী হয়? এই ডট দিয়ে চিহ্নিত করি আমরা। আর যদি ফ্লাক্স এই ভেতর দিকে ঢোকে, মানে এই যেখানে যেমন কী হচ্ছে, ফ্লাক্স ভেতর দিকে ঢুকছে, তাহলে আমরা কী দিয়ে ডিনোট করব? ভেতর দিকে যদি ঢোকে তাহলে আমরা ডিনোট করব ক্রস দিয়ে। আর যদি বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে আমরা কী দিয়ে ডিনোট করব? তাহলে আমরা ডিনোট করব হচ্ছে, তাহলে আমরা কি ডিনোট করব? ক্রস দিয়ে, ডট দিয়ে। যদি বাইরের দিকে বেরিয়ে আসে ফ্লাক্সটা, তাহলে আমরা কি দিয়ে ডিনোট করব? তাহলে আমরা ডিনোট করব হচ্ছে ডট দিয়ে। আর যদি ভেতর দিকে ঢুকে যায় তাহলে সেটাকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার দেখি, তাহলে কি বললাম? যে যদি ভেতর দিকে ঢুকে যায় ফ্লাক্স, যেমন ধরো এখানে যদি একটা ক্লকওয়াইজ একটা কয়েল নিলাম, কয়েল কী করছে? যদি আমরা কারেন্টের ডিরেকশনের দিকে এই আঙুলগুলোকে দিই, তাহলে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। ফ্লাক্স কী হচ্ছে? ভেতর দিকে ঢুকছে। তাহলে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করব? ক্রস দিয়ে। কী দিয়ে? ক্রস দিয়ে। আর ধরো একটা কয়েল নিয়েছি, যার কি হয়েছে, যা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ এটা, তাহলে কী হবে? আমরা যদি এইদিকে রাখি হাতটা, বুড়ো আঙুলটা কোন দিকে? ওপরের দিকে আসে, তাহলে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে? ডট দিয়ে। বোঝা গেছে? তাহলে ম্যাগনেটিক যে ফ্লাক্স লাইন সেগুলোকে কি দিয়ে? যখন ক্লকওয়াইজ তখন আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করব, অ্যান্টি ক্লকওয়াইজ তখন ডট দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যখন ক্লকওয়াইজ তখন আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করব। এইবার আমরা দেখি যে কি বলতে চাইছে। তার মানে এইবার যদি আমরা একটা কয়েল ধরো নিয়েছি, তো এখান থেকে ধরো আমরা ভোল্টেজ দিয়েছি, যার ফলে কে যে একটা ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হয়েছে। এটা ক্লকওয়াইজ কারেন্ট, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ওই জন্য কী বলছি? ক্লকওয়াইজ কারেন্ট। এবার তার মানে কি? এইদিকে আমরা যদি আঙুলটা দিই, তার মানে ম্যাগনেটিক লাইন বা ফ্লাক্স লাইন কোন দিকে ঢুকছে? ভেতরের দিকে। ভেতর দিকে হলে কি হয়? ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। কি দিয়ে? ক্রস দিয়ে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এখানে এই আই কারেন্টকে যত বাড়াবো তত বেশি সংখ্যক এই ফ্লাক্স লাইন তৈরি হবে না? যদি ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 5 ওয়েবার যদি তৈরি হয়, যদি 2 অ্যাম্পিয়ার করি তাহলে 10 ওয়েবার সৃষ্টি হবে না? সৃষ্টি হবে।
তাহলে যত কারেন্ট বাড়াবো তত এখানে ফ্লাক্স লাইন বাড়বে, মানে কারেন্ট প্রপোর্শনাল টু বি, বি মানে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়ে তাহলে যত সংখ্যক ফ্লাক্স লাইন পাস করবে, প্রডিউস ফ্লাক্স লাইন্স phi will increase করবে। আচ্ছা, যদি ফ্লাক্স লাইন ইনক্রিজ করে তাহলে আমরা কি জানি লেনজেস ল বা অথবা ফ্যারাডেস ল থেকে কি জানি, যদি ফ্লাক্স লাইন চেঞ্জেস হয়, এই যে ফ্লাক্স লাইন ইনক্রিজ করছে তার ফলে কি তৈরি হবে, তার ফলে একটা ইএমএফ তৈরি হবে, এই কয়েলের মধ্যে দিয়ে একটা ইএমএফ তৈরি হবে। এবার আমরা কি দেখছিলাম, ইএমএফ। যদি এখানে এই কারেন্ট যখন চেঞ্জেস হচ্ছে, ফ্লাক্স লাইনে চেঞ্জ হচ্ছে, যার ফলে ইএমএফ প্রডিউস হচ্ছে। এই ইএমএফের যে ইনডিউসড ইএমএফ হচ্ছে সেটা কেমন হবে সেটা লেনজেস ল অনুসারে জানবো। ইএমএফ যদি ইনডিউসড হয়, যদি ক্লোজ সার্কিট হয়, এটা যদি ক্লোজ সার্কিট হয় তাহলে কি হবে, একটা কারেন্ট ইনডিউস হবে, ইনডিউসড কারেন্ট। এইবার আমরা কি জানি যে লেনজেস ল অনুসারে যে ইনডিউসড কারেন্ট অথবা ইএমএফের যে ইনডিউসড ইএমএফটা হবে তার ডিরেকশন এমন হবে যে এই কারেন্টের অপোজিট হয়, মানে এই কারেন্টের জন্যই তো এখানে ইনডিউসড ইএমএফ হচ্ছে, তাহলে এই ইনডিউসড ইএমএফ যে কারেন্টটাকে ইনডিউস করবে সেটা অপোজিট দিকে হবে। মানে যদি আমি কয়েলটা দেখি তাহলে কয়েলে যদি দেখি তাহলে এটা ক্লকওয়াইজ কারেন্ট ধরেছিলাম, তাহলে আমার যে ইনডিউস কারেন্টটা হবে সেটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তার ফলে এখানে কী হচ্ছিল, এই ফ্লাক্সটা ভেতরের দিকে যাচ্ছিল, আর এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা কেমন হবে, বাইরের দিকে আসবে, মানে ডট। তাহলে এই কারেন্টের অপর দিকে একটা কারেন্ট সৃষ্টি হবে, যার ফলে এই কারেন্টের প্রবাহটাকে বাধা দেবে। তাহলে ইনডিউস কারেন্ট কী করছে, যে সৃষ্টির কারণটাকে এর মধ্যে দিয়ে একটা ভ্যারিং কারেন্ট যাচ্ছে, যার ফলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য ফ্লাক্স লাইনে তৈরি হচ্ছে, ফ্লাক্স লাইন ইনক্রিজ করছে, যত কারেন্ট ইনক্রিজ করছে ফ্লাক্স লাইন ইনক্রিজ করছে, যার ফলে একটা ইএমএফ তৈরি হচ্ছে। এই ইএমএফের প্রভাবে একটা ইনডিউস কারেন্ট তৈরি হচ্ছে, যা কিনা এই যে কারেন্ট যেটা আমরা দিয়েছিলাম যে কারেন্টটা তার অপোজিট দিকে তৈরি হচ্ছে, যার ফলে এটাকে নালিফাই করার চেষ্টা করছে। তাহলে এটাই গেল আমাদের হচ্ছে যে লেনজেস ল অনুসারে কিভাবে কারেন্টের সৃষ্টি হচ্ছে। এইবার যদি আমরা দেখি যে সেলফ ইন্ডাকটেন্সের যে মান বা সেলফ ইন্ডাকটেন্সের যে মান সেটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা যদি দেখি একটা কয়েল যদি আমরা নিই এবং তার মধ্যে দিয়ে যদি একটা ভ্যারিং কারেন্টকে পাঠাই, তাহলে দেখি যদি কি হয়। যদি একটা কয়েল নিই, এই কয়েল ধরো এন সংখ্যক টার্নস আছে, আই হচ্ছে ভ্যারিং কারেন্ট, হ্যাঁ। তাহলে যদি ফ্লাক্স এই ধরে নিলাম একটা কয়েল, যদি একটা কয়েল নিতাম, যদি একটা কয়েল নিই এরকম, তাহলে তার মধ্যে ফ্লাক্স তৈরি হচ্ছে ফাই। তাহলে ফ্লাক্স ইন ওয়ান কয়েল হচ্ছে ফাইটি। এবার যদি একটা কয়েলে যদি ফাই হয়, টোটাল এন সংখ্যক ফ্লাক্স আছে, এন সংখ্যক কয়েল আছে, তাহলে টোটাল ফ্লাক্স ইন কয়েল, টোটাল ফ্লাক্স ইন কয়েল কি এন ইন্টু ফাই। একটাতে হচ্ছে ফাই ফ্লাক্স তৈরি হচ্ছে, তাহলে এন সংখ্যক টানে কত ফ্লাক্স তৈরি হবে, এন ফাই। এইবার যদি আমি এই কারেন্টটাকে বাড়াই তাহলে ফ্লাক্সের পরিমাণ কি বৃদ্ধি পাবে কি পাবে না, এর মধ্যে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে কারেন্ট যাওয়ার ফলে, তাহলে যত কারেন্ট বাড়বে, আই যত বাড়বে তত ফ্লাক্স তত বাড়বে না। তাহলে টোটাল যে ফ্লাক্স সেটা কি আয়ের সঙ্গে সমানুপাতিক হবে না? তার কারণ কি, আই যত বাড়বে বি তত বাড়বে, বি বাড়লে ততই ফ্লাক্স বাড়বে। তাহলে আই প্রপোর্শনাল টু ফাইটি লিখতে পারি, মানে ফাইটি প্রপোর্শনাল টু আই। এইবার যদি এই প্রপোর্শনালটাকে তুলে দিই তাহলে এখানে চলে আসবে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। এই যে এল চলে আসলো, ফাইটি যদি তুলে দিই তাহলে আমাদের কি আসবে,
কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে এল হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে ফাইটি আমরা জানলাম। তাহলে টোটাল ফ্লাক্স এখান থেকে কি পেলাম এন ফাই, আর এখান থেকে কি পেলাম ফাই টি, টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু এল ইন্টু আই। যদি এই দুটো তাহলে ইকুয়াল না, এখানে তো টোটাল ফ্লাক্স মানে হচ্ছে এন ফাই, আর এখানে হচ্ছে টোটাল ফ্লাক্স মানে এল আই। এল মানে কি কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে যদি এন ফাই ইকুয়ালস টু লিখি তাহলে আমরা কি লিখব এল ইন্টু আই, ইন্ডাকটেন্স ইন্টু সেলফ ইন্ডাকটেন্স ইন্টু আই কারেন্ট। তাহলে যদি আমাদের এল ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল বার করতে হয় তাহলে আমরা কি লিখব এন ফাই বাই আই। তাহলে ইন্ডাকটেন্স মানে কি হলো এন ফাই বাই আই। এবার যদি আমরা এর ইউনিটটাকে দেখি তাহলে কি হবে, এন এর ইউনিট কিছু হয় না, টার্নস ওটা, ফ্লাক্সের ইউনিট কি ওয়েবার, আর আই এর ইউনিট কি অ্যাম্পিয়ার। ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার অ্যাম্পিয়ার হচ্ছে হেনরি, ওয়েবার পার হচ্ছে হেনরি। তাহলে ওয়েবার পার অ্যাম্পিয়ার আমরা কি লিখব হেনরি। তাহলে সেলফ ইন্ডাকটেন্স বা ইন্ডাকটেন্সের ইউনিট আমরা কি বলবো হেনরি। এইবার ইন্ডাকটেন্স, এই ইন্ডাকটেন্সটা কার ওপর ডিপেন্ডেন্ট করে, এই ইন্ডাকটেন্সটা কার ওপর ডিপেন্ডেন্ট হয়, এটা অ্যাকচুয়ালি ফ্লাক্সের উপরও ডিপেন্ডেন্ট নয়, কারেন্টের উপরও ডিপেন্ডেন্ট নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিওমেট্রি অফ দ্য কয়েল। কি বললাম জিওমেট্রি অফ দ্য কয়েল। এইবার জিওমেট্রি মানে কি এর শেপ সাইজের উপর ডিপেন্ড করবে। যদি খুব কাছাকাছি হয় কয়েলগুলো তাহলে ইন্ডাকটেন্স কী হয়ে যাবে বেড়ে যাবে। এইবার দ্বিতীয় কথা হচ্ছে কোর, এর ভেতরে যদি কোর থাকে, ধরো সফট আয়রন হতে পারে, হার্ড আয়রন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, এয়ার কোর হতে পারে, ফাঁকা থাকতে পারে। তাহলে এই ভেতরে যে কোর আছে তার পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি এটা আমরা টার্মটা পরে বুঝব, আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। পারমিয়েবিলিটি মানে কি এর মধ্যে যত সংখ্যক ফ্লাক্স লাইন পাস হতে পারে, যার পারমিয়েবিলিটি যত বেশি তার মধ্যে তত বেশি পারমিট করে ফ্লাক্স লাইন্স। তাহলে এখানে যে সফট আয়রন যদি দিই তাহলে কী হবে ম্যাগনেটিক ফ্লাক্স পারমিয়েবিলিটি অনেক বেশি, যার ফলে এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাক্স যাবে, তার ফলে যে ইন্ডাকটেন্স, কেননা এল প্রপোর্শনাল টু ফাই, তাহলে ফাই যত বেশি হবে মানে ফ্লাক্স যত বেশি হবে তত তার ইন্ডাকটেন্সও তত বেশি হবে। তার মানে কি এই ভেতরের যে কোর এটাকে বলা হয় কোর, এই কোরের ওপর ডিপেন্ডেন্ট করবে, কত কাছাকাছি আছে তার ওপর ডিপেন্ড করবে, কত সংখ্যক টার্মস আছে তার ওপর ইন্ডাকটেন্সের ভ্যালু ডিপেন্ড করবে। এইবার তাহলে এটা গেল সেলফ ইন্ডাকটেন্স। তাহলে এখান থেকে যে ইনডিউসড ইএমএফ, যদি একটা কয়েল আমরা নিই, এই কয়েলের মধ্যে কত পরিমাণ ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে সেটা যদি আমরা মাপতে চাই তাহলে আমরা কীভাবে মাপবো, কীভাবে বার করব সেটা আমরা দেখব। এখানে কত সংখ্যক টার্ন আছে, ধরো এন সংখ্যক টার্ন আছে, ঠিক আছে। এন সংখ্যক যদি টার্ন থাকে তাহলে যে ইনডিউসড ইএমএফ, এবার দেখো লেনজেস ল অনুসারে আমরা কি ই ইকুয়ালস টু ফ্যারাডেস ল অনুসারে কী জেনেছিলাম, ই প্রপোর্শনাল টু এন ডি ফাই বাই ডিটি। এন মানে নাম্বার অফ টার্নস অফ কয়েলস। এইবার যদি আমরা লেনজেস ল লাগাই, যেহেতু যে ফ্লাক্স যে পরিমাণ ইএমএফ তৈরি হচ্ছে সেটা অপোজিট পোলারিটিতে তৈরি হচ্ছে, সৃষ্টির যে কারণ তার অপোজিট ডিরেকশন তৈরি হচ্ছে, সেই জন্য একটা মাইনাস সাইন আসবে। এবার ইএমএফ ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু মাইনাস, আমরা যে ফাই কী পেলাম, ফাই ইকুয়ালস টু পেলাম এল ইন্টু আই, ফাই টি কী পেয়েছি ইন্ডাকটেন্স ইন্টু কারেন্ট, এটাই হচ্ছে ফ্লাক্স। এবার আমরা যদি এন ডি ফাই মানে ডি ফাই বাই টি এর জায়গায় যদি ফাই টির জায়গায় আমরা যদি এল আই লিখে দিই বাই ডিটি যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো, বা এনটাকে আমরা যদি আপাতত তুলে দিই, যদি একটাই সংখ্যক নিই তাহলে যদি দেখি তাহলে কী আসবে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে যে ইএমএফ যেটা ইনডিউস হলো একটা কয়েলের মধ্যে যার ইন্ডাকটেন্স হচ্ছে এল,
সেক্ষেত্রে যে ভোল্টেজ ইনডিউস হলো সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। এই টার্মটা খুব মনে রাখতে হবে। যদি অ্যাবসলিউট টার্মে বলে, এটা তো আমরা ডিরেকশনটা দিয়েছি বলে তাই, তাহলে যদি অ্যাবসলিউট টার্মসে নিই ই ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি, তার মানে একটা ইন্ডাকট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্টের চেঞ্জ, এটাকে বলা হয় চেঞ্জেস অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, মানে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। যদি একটা কয়েলের মধ্যে দিয়ে একটা কারেন্টের চেঞ্জেস হয়, যদি কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে যে পরিমাণ ইএমএফ হবে সেটা কি হলো ই ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি হবে। বোঝা গেছে? এটা তোমাদের মনে রাখতে হবে, ই ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি, মানে এই কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি সময় সাপেক্ষে কারেন্টের চেঞ্জেস ডিআই বাই ডিটি হয়, সময় সাপেক্ষে কারেন্টের চেঞ্জেস যদি ডিআই বাই ডিটি হয়, তাহলে এই কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ সৃষ্টি হবে ই, তার ভ্যালুটা হবে এল ডিআই বাই ডিটি। এলটা কি? সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। বোঝা গেছে? এইটা আমাদের জেনে রেখে দিতে হবে। আশা করি তোমাদের বোঝা গেছে। এইবার এখান থেকে বলা যায় যে ই ইকুয়ালস টু এল ইকুয়ালস টু ই বাই ডিআই ডিটি। এইবার যদি ডিআই ডিটিটাকে 1 করে দিই, তাহলে এল ইকুয়ালস টু কী হয়ে যাবে? 1। তার মানে যদি ডিআই বাই ডিটি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে এল ইকুয়ালস টু ই হবে। মানে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্টের চেঞ্জ 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে যে পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে সেটাই তার সেলফ ইন্ডাকটেন্সের সমান হবে। বোঝা গেছে? তার মানে কি, কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্টের চেঞ্জ, সময়ের সাপেক্ষে কারেন্টের চেঞ্জ 1 সেকেন্ডে যদি কারেন্টের চেঞ্জ 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে যে ইএমএফ ইনডিউস হবে সেটা তার সেলফ ইন্ডাকটেন্সের সমান হবে। এবার আমরা পড়ব মিউচুয়াল ইন্ডাকটেন্স। হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স? যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স আমাদের পড়তে হয়, তাহলে আমরা দেখি যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কী। এইবার দেখো মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স। এইবার একটা কয়েল নিলাম, ধরো এই কয়েল। এইবার যদি এসি কারেন্ট নিই, তাহলে এখানে এসি ভোল্টেজ নিই, তাহলে কেমন কারেন্ট যাবে? একটা এসি কারেন্টই যাবে, এসি কারেন্ট যাবে, যার ফলে এখানে একটা ফ্লাক্স লাইন তৈরি হবে। ফ্লাক্স লাইন কী হবে? সময়ের সাপেক্ষে একবার এদিকে যাবে, আবার উল্টো দিকে যাবে, মানে চেঞ্জেস হবে। যদি এসি কারেন্ট দিই তাহলে কী হবে? ফ্লাক্স লাইনগুলো কী হবে? চেঞ্জেস হবে। যদি এখানে একটা কয়েল রেখে দিই, আর একটা কয়েল রাখলাম, আর এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করি, তাহলে এই ফ্লাক্স লাইনগুলো এই কয়েলের মধ্যে দিয়ে যাবে কি যাবে না? নিশ্চয়ই যাবে। যদি এই ফ্লাক্স লাইনগুলো যদি এই কয়েলের মধ্যে দিয়ে যায়, তাহলে কি হবে? এখানে একটা ইএমএফ ইনডিউস হবে না, যার ফলে কারেন্ট ফ্লো করবে না এর মধ্যে দিয়ে। তাহলে এখানে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা যদি টাইম ভ্যারিং হয়, তাহলে এর মধ্যে দিয়ে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জেস হবে, যার ফলে এখানে একটা ইএমএফ প্রডিউসড হবে, যার জন্য একটা কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ফ্লো করবে। তাহলে দেখো এইখানে কারেন্টটা কোনখানে ফ্লো হচ্ছে? এখানে ফ্লো হচ্ছে, একটা কারেন্ট দিচ্ছি, যার জন্য এখানে একটা ইএমএফ ইনডিউস হচ্ছে। তার মানে এটা দুটো কয়েলের মধ্যে হচ্ছে। এটা হচ্ছে প্রাইমারি, ধরলাম প্রাইমারি কয়েল, আর এটা ধরলাম সেকেন্ডারি কয়েল। তার মানে প্রাইমারি কয়েলে যদি আমরা একটা ভ্যারিং ফ্লাক্স তৈরি করতে পারি, এবং সেই ফ্লাক্সটা যদি সেকেন্ডারি যে কয়েল আছে তার সঙ্গে লিঙ্ক করে, তাহলে সেখানে একটা ইএমএফ বা ভোল্টেজের সৃষ্টি হচ্ছে, এবং যার জন্য এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। তাহলে সেই নিজের মধ্যে তো কোনো কারেন্ট দিচ্ছি না, এখানে কোনো কারেন্ট দিচ্ছি না, কিন্তু যেহেতু প্রাইমারি কয়েলের ফ্লাক্সের জন্য এখানে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জেস হচ্ছে, তার ফলে এখানে একটা ইএমএফ বা ভোল্টেজের সৃষ্টি হচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স। তার মানে নিজের জন্য না, অন্যের ফ্লাক্সের চেঞ্জেস হচ্ছে, যার জন্য এখানে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জেস হচ্ছে, যার ফলে ইএমএফ প্রডিউস হচ্ছে, তাকেই আমরা বলবো মিউচুয়াল ইন্ডাকটেন্স। তারপরে আমরা যদি এবার পড়ি, এবার কি দেখব?
এইবার যদি আমরা ফ্লাক্স মিউচুয়াল ফ্লাক্সটাকে ক্যালকুলেট করতে চাই, ধরো একটা প্রাইমারি কয়েল নিয়েছে এখানে, যদি আমি কয়েলটাকে এইদিকে নিলাম, এইদিকে, তাহলে ফ্লাক্স লাইনগুলো কেমনভাবে যাবে? এরকমভাবে এর মধ্যে দিয়ে যাবে, এরকমভাবে ফ্লাক্স লাইনগুলো যাবে। সেই সঙ্গে সঙ্গে এখানে আর একটা কয়েল রেখে দিয়েছি, তার মানে এটাকে কি বলছি? প্রাইমারি কয়েল। এটা কি? সেকেন্ডারি কয়েল। তাহলে প্রাইমারি কয়েল আর হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে যদি এখানে একটা কারেন্ট দিয়েছি, এখানে কারেন্ট দিয়েছি, যার ফলে এখানে কী তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। আই ধরো ভ্যারিং, আই ভ্যারিং, তার মানে এখানে যে ফ্লাক্সটা লাইনগুলো তৈরি হচ্ছে সেটাও কী হচ্ছে? ভ্যারিং ফ্লাক্স তৈরি হচ্ছে। এইবার যদি এর মধ্যে ফ্লাক্স লাইন চেঞ্জেস হয়, তাহলে এই কয়েলটা তো পাশেই রেখে দিয়েছি, তার ফলে এখানেও যে ফ্লাক্স লাইন সেটা কি চেঞ্জেস হবে কি হবে না? তার মানে এখানে যে ফ্লাক্স লাইনগুলো চেঞ্জেস হবে, সেটা যত এখানে কারেন্ট বাড়াবো তত কী হবে? ফ্লাক্স লাইন এখানে বাড়বে, তেমনি এখানেও ফ্লাক্স লাইনগুলো বাড়বে। তাহলে যত আমি ফ্লাক্স বাড়াবো, কারেন্ট বাড়াবো এখানে, তত কী হবে? ফ্লাক্স তত বাড়বে। তার মানে এই যে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে φ2, এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে φ2, সেটা কার ওপর ডিপেন্ডেন্ট? এই কারেন্টের ওপর ডিপেন্ডেন্ট। এখানে কারেন্ট যত বেশি, এখানে ফ্লাক্স তত বেশি যাবে, যার ফলে এখান থেকেও তত বেশি ফ্লাক্স ফ্লো করবে। তাহলে φ2 প্রপোর্শনাল টু I1 বলতে পারি। I1 ধরলাম, এখানে ধরলাম I1 এটা, তাহলে এই I1 ফ্লাক্স φ2 প্রপোর্শনাল টু কী হচ্ছে? I1। তাহলে যদি এটা তুলে দিই, তাহলে φ2 ইকুয়ালস টু কী লিখব? আমি এটা এইদিকে লিখছি, φ2 কার প্রপোর্শনাল হচ্ছে? এই কারেন্টের প্রপোর্শনাল। মানে কি, এখানে যে সংখ্যক ফ্লাক্স যাচ্ছে সেটা কার ওপর ডিপেন্ডেন্ট? এই I1 এর ওপর ডিপেন্ডেন্ট, কারণ I1 যত বাড়াবো তত পরিমাণ ফ্লাক্স তৈরি হবে, তত আমার φ2 ও ফ্লাক্স এর মধ্যে যে ফ্লাক্সটা সেটা বেশি হবে, এটা I1। তাহলে φ2 ইকুয়ালস টু L ইন্টু M ইন্টু I1, এখানে হয়ে যাবে M ইন্টু I1। এই এমটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। কোএফিশিয়েন্ট কী বললাম? কোএফিশিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স এম। এইবার যদি আমরা জানতে চাই যে এর মধ্যে কত ইএমএফ তৈরি হলো, যদি আমরা এই কয়েলের মধ্যে কত ইএমএফ তৈরি হলো সেটা জানতে চাই, তাহলে ইএমএফ যেটা তৈরি হলো সেটা আমরা জানি, সেটা আমরা কি থেকে পাবো? ফ্যারাডেস ল থেকে পাবো। ফ্যারাডেস ল কী বলছে? E ইকুয়ালস টু d∅/dt। কী বললাম? E ইকুয়ালস টু d∅/dt। তাহলে E আমরা শুধুমাত্র ভ্যালুটাকেই নিচ্ছি, তাহলে কি? E ইকুয়ালস টু d∅/d∅2 হবে এখানে, যেহেতু আমরা সেকেন্ড কয়েলে বার করতে চাইছি, বাই dt। তাহলে E ইকুয়ালস টু d ইন্টু φ2 জায়গায় কী লিখতে পারি? M ইন্টু I1 লিখতে পারি, M ইন্টু I1 বাই dt। ঠিক আছে? E ইকুয়ালস টু dm1 বাই dt, তাহলে M di/dt। E ইকুয়ালস টু M di1 বাই dt। তাহলে ইএমএফ ইকুয়ালস টু হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন্টু di1 বাই dt। তার মানে কি, এইখানে যে কয়েল ছিল তার মধ্যে কারেন্ট কত যাচ্ছিল? I1, আর এর মধ্যে দিয়ে যে কয়েল যাচ্ছিল সেটা এখন আমরা বুঝতে পারছি ইএমএফ হচ্ছে, ইএমএফ যে ইন্ডিউস হচ্ছে সেটা হচ্ছে কত? M di/dt। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে, যার ফলে একটা ফ্লাক্স লাইন তৈরি হচ্ছিল, যেটা এর সঙ্গেও লিঙ্ক করছিল, তাই তো? এর সঙ্গেও লিঙ্ক করছিল, যার ফলে এখানে একটা ইএমএফ E2 তৈরি হয়েছে, এবং এর ফলে এর মধ্যে দিয়েও একটা কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? এবার এই যে এখানে যে কারেন্টের ফ্লোটা হবে সেটা কেমন হবে? সেটা ডিরেকশনটা এমন হবে যে ফ্লাক্স লাইনগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে এর মধ্যে কারেন্টের ডিরেকশনটা এমন হবে যাতে এই ফ্লাক্স লাইনগুলোকে অপোজ করে, মানে কারেন্টের ডিরেকশনটা কেমন হবে? এই রকম হবে। ঠিক আছে? বোঝা গেছে? এদিকে যেদিকে আছে তার দেখো ঠিক উল্টো দিকে তৈরি হচ্ছে এখানে। তো এই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে আমরা আজকে পড়লাম সেলফ ইন্ডাকটেন্স কি। সেলফ ইন্ডাকটেন্স হলো
কোনো কারেন্টের যদি চেঞ্জেস হয় কোনো কয়েলের মধ্যে দিয়ে, যে প্রপার্টির জন্য সেটাকে এই কারেন্টের চেঞ্জেসটাকে যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে তার সেলফ ইন্ডাকটেন্স। এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি টাইম ভ্যারিং কারেন্ট অথবা ফ্লাক্স তৈরি হয়, সেই ফ্লাক্স যদি অন্য একটা কয়েলে লিঙ্ক করে তাহলে সেখানেও ফ্লাক্স লিঙ্কেজ হবে অথবা ফ্লাক্সের চেঞ্জেস হবে, যার ফলে একটা ইএমএফ প্রডিউস হবে, তাই তো? তাহলে এখানে দুটো কয়েল লাগছে, দুটো কয়েলের মধ্যে যে ইন্ডাকটেন্স মানে যে দুটো কয়েলের মধ্যে যে ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে সেটাই এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স নামে আমরা জানছি। আজকে আমরা ক্লাস এই অবধিই রাখছি। এর পরের ক্লাসে আমরা এরপরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সের সিরিজে কীভাবে ইন্ডাকটেন্স কানেক্ট হয়, ক্যাপাসিটেন্স কী, ক্যাপাসিটেন্সের অন্যান্য ফর্মুলা, সেগুলো আমরা জানবো। তো আজকের মতো আমাদের এখানেই শেষ করছি। ধন্যবাদ।